দিদি কিন্তু একবারও মিটিং এ বলেনি যে আমার বোনের এই মৃত্যুর সঠিক তদন্ত চাই, বলেনি বিচার চাই। হ্যাঁ, দিদি যেটা বলছে সেটা হচ্ছে যে আমার বোন অনেক সম্পদ রেখে গেছে, অনেক টাকা রেখে গেছে, হ্যাঁ, আমার বোনের সম্পদের হিসেব চাই। সম্পদের হিসাব চাই মানে কি? সে কি সম্পদের ভাগ চায় না হিসাব চায়? মানে বিষয়টা এটাই, কারণ তো সে এখন তো হিসাব, মানে তার তো ভাষ্য হচ্ছে যে বোনের জিনিস তো সে পাবে। আচ্ছা, যেহেতু এখন ভাই পরিবার যেহেতু এটা চাইছে, এখন আমরা তো ওভারটেক করতে পারি না। এর মধ্যে মনির কথার মধ্যে অসঙ্গতি পাওয়ার কারণে, এবং তখন তাৎক্ষণিক আলমগীর সাহেব বসা, আমরা বসা, এখানে কিন্তু অনেক ধরনের প্রশাসনের লোক বসা, তারপরে আমাদের শ্রদ্ধাভাজন অভিনেতা রাজীব সাহেবের ওয়াইফ, আচ্ছা, উনিও ছিল এখানে। হ্যাঁ, তো এখানে কয়েকবার যখন এরকম হয়েছে থ্রেট করে, আমরা বারবার ডিএসআই সাহেব পুলিশ ফোন দেওয়ার জন্য হাতে মোবাইল নিচ্ছে, কিন্তু যখন বলছে এখনই তোদেরকে থানায় দিব, 3 জনকে থানায় দিব এই সেই, তখন কিন্তু এই রঞ্জনা ম্যাডাম, 3 জনকে ধরে কে কে? 3 জন ধরেন একদম বোনের হাজবেন্ড সহ, মানে এরকম আর কি, রিপোর্ট, ড্রাইভার, বডি। হ্যাঁ এরকম। হ্যাঁ, তো আসলে রিপনের বিষয়টা এরকম ইয়ে না, এটা জাস্ট বলার তখন ইয়া করা, কিন্তু মনি কথার প্রবলেম পাওয়া গেছে হচ্ছে মনির আর ইয়ে, এবং রিপনের কাছেও কিন্তু অনেক কিছু গোপন করছে, এটাও কিন্তু বোঝা গেছে। আবার রিপনও কিন্তু তাদের পরিবারের সবকিছুর সঙ্গে যুক্ত আছে। বিষয়গুলো মানে এরকম, যখন পুলিশে দিবে তখন এরকম খেপে যাওয়ার পরে ওনার বোন রঞ্জনা তখন বলতেছে না না না, এখন এখন পুলিশে দিয়ে এসব পুলিশ টুলিশে যায় না। তো এখন আমি কি মনিকে প্রাধান্য দিব নাকি ওনার বোনের কথাকে প্রাধান্য দিব? সাংগঠনিক ভাবে আমাদের কি করা উচিত? পরিবারের কথায় প্রাধান্য দেবে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু বোন, হ্যাঁ, আমরা মৃত্যুটাও, আমরা পাশাপাশি মৃত্যুটা আমরা আমাদের উপরে রাখছি, যে আমরা এটারও তদন্ত করব, পাশাপাশি যেহেতু তার আত্মীয় স্বজন কেউ বাসায় থাকতো না, আপনি আমার বাসায় থাকলে তো অবশ্যই শিয়ালের কাছে, হ্যাঁ মুরগি বাগিয়ে দিচ্ছি, কিন্তু শিয়াল যদি মুরগি না খেয়ে ফেলে তাহলে তো ভালো, আর খেয়ে ফেললেও তো আমরা ধরে ফেলতে পারবো, কারণ অঞ্জনা ম্যাডামের অনেক কিছু তো স্পষ্ট। এক, দ্বিতীয়ত আমরা যখন কোনো কার্যক্রম করতে যাব, আজকে অঞ্জনা আপারটা কেউ যদি আত্মসাৎ করে, হ্যাঁ, আমরা যখন সবকিছু তার পরিবারকে না রেখে যখন আমি মাতবরি করবো, অঞ্জনা আপার কাছে যারা পাবে তাদেরকে আমরা কি দিব, কি করব? কারণ একটা মানুষ যখন মারা যায়, আমাদের সাধারণত কি হয়, জানাজার মধ্যে মাইক্রোফোন নিয়ে আমরা বলে থাকি যে আমার পরিবারের বা আমার বাবা বা আমার আত্মীয় স্বজন বা কেউ যদি কোনো অন্যায় করে থাকে, শেষ বিদায় আমরা ক্ষমা চাই, তারপরে কারোর সঙ্গে লেনদেন থাকলে সেটা বলি। তো অঞ্জনা আপার তো সেই কেউ নাই, হ্যাঁ, কেউ নাই। তো সেই প্রেক্ষাপটে মনে করেন আমরা ওনার বোনের কথা মতো তখন এই 3 দিনের একটা সময় বেঁধে দেওয়ার বিষয় আসছে, যেহেতু রিপন বাইরে থাকে, যদিও পালিত মেয়ের জামাই, আর যেহেতু ড্রাইভার আর ইয়ে, কারণ এখানে পরিবারের যদি কেউ থাকতো তাহলে বলতাম, বা ওনার বোন যদি হয়তো বলতাম যে আপনি আগান, আমরা আপনাকে সহযোগিতা করব, কিন্তু পরিবারও কিন্তু নিচ্ছে না কোনো দায়িত্ব। হ্যাঁ, পরিবার মামলাও করছে না, বুঝেন? হ্যাঁ, তো পরিবার যদি মামলা না করে, পরবর্তীতে আজকে আমরা কিছু করতে গেলে আমাদের সঙ্গে তো তাদের সহযোগিতা লাগবে, আবার তারা করতে গেলেও আমাদের লাগবে, আমরা হেল্প করব। তো এই জটিলতার মধ্যে কিন্তু পিয়াল ভাই আছে। তারপরে যেটি হয়েছে যে এই তদন্তের মধ্যে আমাদেরকে একটা প্রতিবেদন, আমরা রিপনকে দায়িত্ব দিলাম, রিপন আমাদেরকে একটা প্রতিবেদন দিয়েছে। তো এখন হচ্ছে যে এই প্রতিবেদনের প্রেক্ষিতে আমাদেরকে আমরা অনেক কিছু আসলে যেটা জানি, অনেক কিছুই প্রতিবেদনে কিন্তু নাই, যেটা আমরা আসলে ওপেন করতে চাচ্ছি না। সেটা হচ্ছে যেহেতু এখানে সিনিয়রের বিষয় আছে, আমরা তো আমাদের দায়িত্ব তথ্য জোগাড় করে দেওয়া, আমরা ইনভেস্টিগেশনের দায়িত্ব মানে হচ্ছে তথ্য জোগাড় করে দেওয়ার ইনভেস্টিগেশন আমরা করছি। তো এইটা আবার ধরেন তার পরিবারকে ডাকবো, হ্যাঁ, তার পরিবার বলতে পারে যে এই জিনিসগুলো ভুল দিচ্ছে, মিথ্যা দিচ্ছে, তখন এটা আমরা জাস্টিফাই করব। আবার আমাদের আমাদের কাছে যে তথ্যগুলো আসছে সেগুলো জাস্টিফাই করব। তো এর মধ্যে যেটা হচ্ছে গতকাল মনি সহ, ড্রাইভার সহ, ওনার যে মেয়ের জামাই রিপন সহ 3 জনের উপস্থিতি থাকার কথা ছিল, কিন্তু মনি এবং মনির ড্রাইভার আসে নাই। কেন আসে নাই? কালকে হ্যাঁ, তো
আসে নাই। তো আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা ডিএ সাহেব বারবার ফোন দিচ্ছে, মনি বলছে মামা আসতেছে আসতেছে এরকম বলছে। আর ড্রাইভারের এটা হচ্ছে আমি তো এখন ফোন দিব না। কারণ তার সাথে তো আমার কোনো, কারণ আমার কথা হচ্ছে যে ভাই এখন জজ সাহেব বা জাস্টিস আদালতে আপনাকে হাজিরার তারিখ দিবে। আপনি না আসলে ওয়ারেন্ট হবে। আপনি যদি না আসেন আপনি ওয়ারেন্ট হবেন। কিন্তু আদালতের জাস্টিস তো আপনাকে ব্যাখ্যা করবে না যে তার এই পরিবারের সমস্যা ওইটা। মূল বিষয় সে উপস্থিত হয় নাই। তার মানে সে অন্যায় কাজ করছে। তাই না? তো এখন যেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন উঠাইছে যে মনি আসে নাই, এর পদক্ষেপ কি নিয়েছেন? এখন পদক্ষেপ বলি আর এই তদন্তের সব রিপোর্ট যাই বলে আমরা কিন্তু এটা করে, যেহেতু প্রশাসনের লোক আছে এবং আমাদের সিনিয়র আলমগীর সাহেব থেকে শুরু করে আমার শিল্পী সমিতির সম্মানিত সভাপতি আছে, ক্যাবিনেট আছে, আমরা সেখানে কিন্তু উপস্থাপন করব। তো কালকে ছিল আমাদের, তারা আমাদেরকে যে একটা ডাটা এটা জমা দেওয়ার ডেট ছিল। তো এই ডাটাটা ডাটা আমাদেরকে বলতে জমা দিতে, ডাটা বলতে ওই কত স্থাবর অস্থাবর কি আছে ওইটার ডাটা? হ্যাঁ, কিছু এখানে ধরেন অনেক কিছুই দেয় নাই। হ্যাঁ? আচ্ছা, ধরেন আরেকটা আমরা জিনিস যেটা, নাই, সরি ভাই, ওই ইউনাইটেড হাসপাতালের বিলটা কিন্তু আচ্ছা এই যে এই বিলগুলো অলরেডি এটা তাদের আমাদেরকে দিতে হবে না। এইগুলো আমরাই আলমগীর সাহেবের কাছেই সব আছে। কারণ যখনই ইউনাইটেড এর বিলটা পরিশোধ করলো কে? এইটা ইউনাইটেড এর বিলটা আলমগীর সাহেব কিছুটা পরে দিচ্ছে কিনা আমি নিশ্চিত না। কারণ তার পরিবারেরও টাকা তো ছিল। ওই যে রিপন যে মেয়ের জামাই, হ্যাঁ, সম্ভবত সে ইয়ে করছে। আর আলমগীর ভাইকে পরবর্তীতে মনি যেটা করছে, আলমগীর ভাইকে বলছে টাকা লাগবে না। এটা আলমগীর ভাই খুব মাইন্ড করছে। প্রথমে বলছে লাগবে ৮ লক্ষ টাকা, যখন বিল হয়েছে, যখন বললো যে আর পরবর্তীতে যখন জেনে ফেলছে যে ৮ লক্ষ না, ৫,২৩,০০০ না ২৭,০০০, তারপরে মনি আবার এটাকে ইগনোর করছে। আচ্ছা, মানে বুঝাতে পারছি? এবং কিন্তু ইউনাইটেড ধরেন, বিল ছাড়া ওজন আপাকে ছাড়া নেই, তারা তো বিলটা রাখছে। হ্যাঁ, তো সেই বিলটা যেটা ওনার যে মেয়ের জামাই কোথা থেকে এনে দিচ্ছে না এনে দিচ্ছে আমি জানি না, তারাই সেটা পরিশোধ করছে। ওকে, হ্যাঁ, এখন কথা হচ্ছে, সরি ভাই, কয়েকটা বিষয় কিছু অভিযোগ আসছে। সেটা হলো গিয়া যে এই বডি অঞ্জনা আপাকে সাথে করে টেস্ট করে। সাপোজ আপনি, সরি আমার পরিচিত, আপনাকে নিয়ে আমি গেছি, আপনারা সবাই চিনে, আমার চিনে না, গিয়ে যে বলছি যে আপনার আমেরিকায় পাঠাই দেবো। অঞ্জনা আপা বিভিন্ন দেশে শো করে, ওই শো এর ভিতরে আপনাকে আমেরিকায় পাঠাই দেবো, কন্টাক্ট এত লাখ টাকা দিবেন, অ্যাডভান্স এত লাখ টাকা দেন। এটা কিভাবে দিব? দলিল করে দিচ্ছি, দেন। তো এইভাবে বডি অঞ্জনা আপাকে কয়েকজনের কাছ থেকে এরকম দলিল করে তাকে সামনে বসায় এইভাবে প্রায় 40 লক্ষাধিক টাকা সে আনছে অন এন এভারেজ। আমি ২-৪ জন আমার কাছে ফোন দিছে যারা ২ লাখ, ৪ লাখ, ৩ লাখ করে দিছে, এবং এই টাকা অঞ্জনা আবার জীবিত অবস্থায় তারা দিতে ঘুরাইতেছে, আমেরিকা দিতে পারছে না, ঘুরাইতেছে। এই টাকা ফেরত দিবে ওই ডেট নিয়ে ঘুরাইতেছে। এখন তার মৃত্যুর পরে আপডেট হচ্ছে যে বডি তাদেরকে ডেট দিচ্ছে যে আমাকে আর কটা দিন সময় দেন, আমি টাকাটা দিয়ে দিব। মানে এখনো ডেট চাচ্ছেন। এখনো ডেট চাচ্ছে বডি, এবং এখনো বডি তাদেরকে ডেট দিচ্ছে যে আমাকে আর কয়টা দিন সময় দেন, আমি টাকাটা দিয়ে দিব। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে অঞ্জনা আপার যেদিন জানাজা হলো সেদিন জানাজার নিয়ম অনুসারে একজন এসে সামনে এসে বলতে হয় যে আমার মার কাছে যদি কেউ কোনো দেনা পাওনা পেয়ে থাকেন তাহলে আমার কাছে বলবেন, আমি শোধ করে দিব। এরকম কোনো ভাষণ কেউ দেয় নাই না, অঞ্জনা আপার মৃত্যুতে। দ্বিতীয় যে বিষয়টা, এই যে অঞ্জনা আপার বোন যে দাবি, আপন বোন যে, সে চাইতেছে না যে পুলিশই কোনো কারবার হোক। কারণ পুলিশি কারবার হইলে এই যে অর্জুন আপার যে সহায় সম্পত্তি যা আছে তা একটা লম্বা প্রসেসে চলে যাবে। ইনস্ট্যান্ট সে অর্জুন আপার সম্পত্তিটা নিতে পারতেছে না। আর অর্জুন আপার যত যাবতীয় যত সম্পত্তি, যতটুকু আমি শুনছি তার ৩-৪টা বাড়ি ছিল। আমি জানি না এর সত্যতা। ৩-৪টা বাড়ি ছিল, সরকার তাকে প্লট দিছে। এবং এগুলো সব বেচা কেনা হয়েছে, এখান থেকে বেচা ওইখানে, ওইখান থেকে বেচা ওইখানে। হ্যাঁ, সরকার তাকে প্লট দিছে। আবার নরসিংদীতে জায়গা কিনছে।
মাধবদী না কি জানি। দর্শনদের জায়গার বিষয়টা এটাও কিন্তু আমাদের এই প্রতিবেদনে দিচ্ছে। এটা আসলে জায়গাটা হচ্ছে লিজের ছিল, হ্যাঁ? লিজে হ্যাঁ। এবং ওখানকার একজন ভদ্রলোকের সঙ্গে একটা চুক্তি করা ছিল। লিজের জায়গাটা ধরেন বিক্রি করার তো নিয়ম নাই। কিন্তু আচ্ছা আমি শেষ করি, শুনেন লিজের কার্ড যেভাবে রেখে আমি শেষ করি। যার কাছ থেকে জায়গা নিছে তাকে আবার লোভ দেখাইছে যে আপনি আরো কিছু টাকা দেন, আমি এই জায়গাটা মর্টগেজ রেখে ব্যাংক থেকে লোন দিব। মানে যার কাছ থেকে জায়গা নিছে তার টাকা তো দেয়, পুরা দেয়ই নাই, কিছু টাকা দিয়ে আবার তার কাছ থেকে আবার লোন আনছে। তো এইভাবে মুনির এরকম কিছু একেবারে স্পেসিফিক অভিযোগ আমার কাছে আসছে যে সে বিভিন্ন জায়গা থেকে ইভেন কেএফসি কেএফসি তে চাকরি করে যেসব ছেলে পেলে তাদের কাছ থেকেও 1 লাখ 1.5 লাখ করে টাকা হচ্ছে এই অঞ্জনা পরে শো করে। আচ্ছা, তো এইভাবে সে বিভিন্ন জায়গা থেকে টাকা আনছে। এই টাকাগুলা সে তাদেরকে গত পরশুদিন দেয়ার কথা ছিল। ডেট দিছে, তাদেরকে বাসায় ডাকছে এবং তারা বাসায় গেছে। গত পরশুদিন যাওয়ার পরে তারা বলছে মঙ্গলবারে দিব। আগামী মঙ্গলবার ডেট দিছে। আর আমি জানি আগামী মঙ্গলবারও সে দিবে না। আমার যেটা মনে হচ্ছে সেটা আমার ব্যক্তিগত, মানে এটা নাও হইতে পারে। আমার যেটা মনে হচ্ছে যে এই মনি হোক, রিপোর্ট হোক, যে এই চক্রের সঙ্গে জড়িত। এবং আরো একটা বিষয় আমি ভেতরের একটা খবর বলি, সেটা হচ্ছে যে এই যারা টাকা পায়, টাকা পাওয়ার জন্য তাদের কাছে যায়, তাদের সামনে তারা একটা বেফাঁস মন্তব্য করে বসছে। মন্তব্যটা এরকম যে এই রিপন আর বডি আর ড্রাইভার ৩ জনের কথাবার্তা এরকম যে দেখো মিডিয়াতে অনেক কিছু জাইনা গেছে, এখন যে যারা যেভাবে বড় বাঁচাও। আমি আমি কারণ ইয়ে নিচ্ছি না, দায়ভার নিচ্ছি না। ৩ জনের ভিতরের কথা। মানে কি তারা সবাই ইনভলভ এটার সঙ্গে। টাকা পয়সা কম বেশি খাইছে, কম বেশি হাতাইছে, কম বেশি দিছে। এখন দেবার বেলায় তো হিসাব দিতে হবে। এখন একটাই উপায় আছে তাদের। সেই উপায়টা হলো যেকোনো উপায়ে দেশের বাইরে চলে যাওয়া। এরা যদি সামহাও পাসপোর্ট নিয়ে দেশের বাইরে চলে যেতে পারে, তাহলে আপনি আমি আর কেউ কিছু করতে পারবো না। তো আমার কাছে মনে হয় তাদেরকে বেসিক্যালি তাদের পাসপোর্টটা ক্রোক করতে হবে। তাদের পাসপোর্টটা ক্রোক করতে হবে, তাদের এয়ারপোর্টটা ব্লক করতে হবে। এরপরে তাদেরকে সময় দেওয়া যেতে পারে। হ্যাঁ, এবার বাবা তুমি সময় নাও, কয়দিন কি করবা এই আমাদের ধরনের জানাও। যিনি এটার বিষয়ে একটু বলি যে যেহেতু এখানে পুলিশের লোক সম্পৃক্ত করা হয়েছে, হ্যাঁ? হ্যাঁ, যতটুকু আমার ধারণা আরকি এটা আমাদের যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তায়েব ভাই তার যে বক্তব্য, হ্যাঁ? আমরা একটু জানার চেষ্টা করছিলাম যেহেতু ওনাকে প্রদান করে এটা করা হইছে। কারণ সবাই তো ২১ জন কমিটি ২১ জন তো আর এটা নিয়ে কাজ করতে পারবে না। হুম? না, এক তারপরে এটা সম্মানিত সভাপতি মির্জা সওদাগর ভাই যেহেতু এটা করে দিচ্ছে আর উনি যেহেতু আইনের লোক যে কারণে উনাকেই কিন্তু আমরা এটাকে সামনে রেখে করার চেষ্টা করছি। কারণ উনি আইন সম্পর্কে যথেষ্ট ধারণা আছে। হ্যাঁ? বা আইনি সহায়তা পাওয়া সহজ হবে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে তাইব ভাই যেটা বলল যে এরকম আউট হয়ে যেতে পারবে না এরকম বিষয়টা আছে। তবে পাসপোর্টের যে বিষয়টা বলছেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ? যে পাসপোর্টটা যদি ইয়ে করা যায় তাহলে তাদেরকে ব্লক করা সহজ হবে। হুম? তো এটা যেহেতু আপনি মনে করেন বলছেন এটা আমি অবশ্যই ধরেন এটা আমি আমার কমিটিকে আমি অবগত করব। হ্যাঁ? যে এটা কিভাবে করা যায়। এক আর দ্বিতীয়ত এবং আরেকটা জিনিস দুঃখজনক বিষয় আপনি দেখছেন যে কালকে যখন আমরা আ ইয়ে করলাম, এই প্রেস কনফারেন্স করলাম, এখানে কিন্তু কাউকে দোষী বলি নাই বা কাউকে অপরাধী বানায় নাই। হুম? আমরা এখন অঞ্জনা আপার সুষ্ঠু তদন্তের জন্য আমরা যা করার দরকার তা করতেছিলাম। সেখানেও মনির ফেসবুক স্ট্যাটাসে দিচ্ছে ভিউ বাণিজ্য। হ্যাঁ? বুঝেন হ্যাঁ, আমাদের বডি প্রেস তো কনফারেন্সের বিভিন্ন পর। ভাবে বডিকে আমি আরেকটু স্পেসিফিক করতে চাই বডিকে। বডি ইজ সাচ এ পারসন, আমি যেটুক আসছে আমাদের সামনে তার মধ্যে হি ইজ সাচ এ পারসন যে তার মায়ের মৃত্যু সংবাদ পেয়ে মাকে দেখতে যায় না। তার মানে কতটা মানসিক শক্তি তার থাকলে, হ্যাঁ। কতটা চতুর হইলে, এবং তার কতটা বাবা পর্যন্ত ক্যামেরার সামনে তাকে নিয়ে কথা বলতে নারাজ। হ্যাঁ, কতটা সে মানে চতুরতা তার ভিতরে কাজ করলে সেই কাজটা করে। সে অনেক ভবিষ্যৎ সে অনেক দেখতে পায়। মানে তার ভিশন ক্লিয়ার। তার আগামী ৫০ বছরের ভিশন ক্লিয়ার সে কিভাবে কি করবে। এটা এবং আমার কাছে মনে হচ্ছে কালকে তার। মনে করেন আমি আমাদের না আমি আমি কালকে বলি সরি, আরো একজনের কয়েকটা মাধ্যমে বিষয় বলি। আরো কয়েকটা বিষয় বলি।
এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে কি অঞ্জনা আপার সঙ্গে তার যে রিলেশন, প্রথমে সে বলছে একজন ইন্টারভিউতে বলছে সে কাজের ছেলে, একজন রাজীব সাহেবের ওয়াইফ বলছে সে তাকে একবার বলছে ভাই, আরেকবার বলছে সে ছেলে। ইউসুফ ভাই বলছে, ইউসুফ ভাইয়ের ইন্টারভিউতে ইউসুফ ভাই বলছে যে তার সঙ্গে সে যেই তার সঙ্গে ইয়ে করতে যায়, অঞ্জনা আপার সঙ্গে যেই ক্লোজ হতে যায়, ভেতরের খবর জানতে যায়, তারাই সে অঞ্জনা আপার মোবাইল থেকে ব্লক করে দেয়। এটা মনে করে অঞ্জনা আপার মোবাইল ডিভাইস অত অপারেট করতে অত সে জানে না। এই তারপরে আরেকজন যে বেবি আপা আবার বলছে যে বডি ফোন করে তারে চার্জ করে, সে কেন অঞ্জনা আপারে পার্টিতে খুব বেশি ইয়ে কেয়ার করলো না। তো তার মানে হচ্ছে গিয়ে বডি ইজ এ মাস্টার প্ল্যানার।